হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 1 নম্বর দাগে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। 2 নম্বর, ভারতে রেলপথ নির্মাণের জনক বলা হয় ডালহৌসিকে। পরে প্রশ্ন দেখো, মহাবিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠা হয়েছিল স্বামী দয়ানন্দ সরস্বতী, প্রতিষ্ঠা করেছিল। পরে প্রশ্ন দেখো, দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। পরে প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাই। পরে প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল লর্ড কার্জন। পরের প্রশ্ন দেখো, দাদন বলতে কী বোঝায়? দাদন বলতে অগ্রিম অর্থ। পরের প্রশ্ন, ভারতে প্রথম সুতির কাপড় কারখানা তৈরি হয়েছিল বোম্বাইতে। পরের প্রশ্ন দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠিত হয় পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লিখেছেন দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন দেখো, ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম কি ছিল? জমিদারি সভা। পরের প্রশ্ন দেখো, দাদাভাই নৌরোজি পেশায় একজন কি ছিল? ব্যবসায়ী। এবার 2 নম্বর দাগে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 10টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, 10 সালা বন্দোবস্ত কে চালু করে? লর্ড কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্ত চালু করে। 2 নম্বর দেখো, বাংলায় কবে নীল বিদ্রোহ করেছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে 12 মে। তারপরে প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি? দিগদর্শন। পরে প্রশ্ন দেখো, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করে? রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। পরে প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করে? সতীশচন্দ্র বসু। পরে প্রশ্ন দেখো, ভারতে প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়। পরে প্রশ্ন, বাংলাদেশে কৃষক প্রবন্ধটি কে লিখেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে প্রশ্ন, বাংলায় কে ইজারিদারি ব্যবস্থা চালু করে? 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে? জ্যোতিবা ফুলে। পরে প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করে? লর্ড উইলিয়াম বেন্টিং। এবার 3 নম্বর দাগে দেখো, নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন কি, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর দেখো, 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারকে বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে রাজস্ব কোম্পানিকে জমা দিতে হবে, অন্যথা তার জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। পরের প্রশ্ন দেখো, উপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়? উত্তর, ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চ বর্ণের হিন্দু সম্প্রদায় একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। যেমন ডাক্তার, উকিল, শিক্ষক, কেরানি, ব্যবসায়ী সামাজিক শ্রেণীভুক্ত ছিল। পরে প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ, বানানটা ভুল আছে। পরে উত্তর দেখো, ইংরেজ কর্মচারী, জমিদারি ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2 নম্বর হচ্ছে সাঁওতাল জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারে প্রতিরোধ করা। 4 নম্বর প্রশ্ন, 2জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম।
নরমপন্থী হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। পরবর্তী প্রশ্ন দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামা কি? দাক্ষিণাত্যে তুলোর দাম কমে গেলেও তুলো চাষিদের আয় কমে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের চড়া হারে রাজস্ব গুনতে হতো। খরা অজম্মা দেখা দিলে মহাজনরা ঋণের বিনিময়ে উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করলে দাক্ষিণাত্য তুলো চাষিদের বিদ্রোহ ঘোষণা করে 1875 খ্রিস্টাব্দে, যা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? উত্তর, 19 শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত একদল যুবক। এরা দার্শনিক বোম বা হিতবাদী আদর্শে দীক্ষিত। হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজির নেতৃত্বে এক সমাজ সংস্কারক আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলন ইয়ং বেঙ্গল আন্দোলন নামে পরিচিত। ডিরোজির অনুগামীদের বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। পরবর্তী প্রশ্ন দেখো, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ। 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন রেনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেল ভরার আগে দাঁতে দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। পরবর্তী প্রশ্ন দেখো, কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করে? নবগোপাল মিত্র হিন্দু মেলা স্থাপন করে আঞ্চলিক স্তরে জাতীয়তাবাদের প্রসার উদ্দেশ্যে এই মেলা স্থাপন করা হয়। এবার 4 নম্বর দেখো, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। অবশিল্পায়ন বলতে কী বোঝায়? অবশিল্পায়ন বলতে মূলত ঊনবিংশ শতকের ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনের শিল্প বিপ্লবজাত পণ্যগুলিতে ভারতে আমদানি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য, ব্রিটিশের শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্র রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতীয় তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগরে বেকার হয়ে পড়ে। কোম্পানি শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল বিতর্ক কী? ইলবার্ট বিল বিতর্ক হচ্ছে কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচারে করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইন সভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত ভারতীয় একটি বিলে বিচারকদের ইউরোপীয় বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয় সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গ এই আন্দোলনের ফলে বিল প্রত্যাহার করে নেয়। ফলে বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করে। উভয় পক্ষের আন্দোলন পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলন জেরে ভারতীয় বিচারক শর্ত সাপেক্ষ ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার দেওয়া হয়। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গের সময় কী কী স্বদেশী শিল্প গড়ে উঠেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশী শিল্পের উপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যমূল্য দেশীয় শিল্প ও কলকারখানায় তৈরি হতে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে শিল্প ও কলকারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়া প্রফুল্ল রায়চন্দ্র প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। এবার দেখো পরবর্তী প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? উপনিবেশ হিসাবে ভারতের সম্পদকে ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো। পলাশির যুদ্ধ জয়ের পর ব্রিটিশ কোম্পানি ভারতের সম্পদকে ব্রিটেনের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। ভারত থেকে প্রচুর অর্থ সম্পদ কোম্পানি ব্রিটেনে চালান করে। ঔপনিবেশিক ভারতের সম্পদ ব্রিটেন চালান করাকে সম্পদের বহির্গমন বলা হয়। এই ব্রিটিশ আধিকারিকদের বক্তব্য থেকে জানা যায় যে ভারতে বছরে 2-3 কোটি স্টার্লিং মূল্যের সম্পদ ব্রিটেনে যেত। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় জাতীয় আয়ের 6% এবং জাতীয় আয়ের 1/3 অংশ সম্পদ নির্গত হয়ে যেত। পরবর্তী প্রশ্ন দেখো, নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয়। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে
পর্যন্ত বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল। এর কারণ পয়েন্ট, বাংলায় চাষিদের জোর করে নীল চাষ করানো হলে নীলকররা চাষিদের ওপর অত্যাচার শুরু করে। এর ফলে বাংলায় নীল বিদ্রোহ দেখা দিয়েছিল। নেতা, নীল বিদ্রোহের কয়েকজন উল্লেখযোগ্য নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, মহেশ বন্দ্যোপাধ্যায়, রফিক মণ্ডল প্রমুখ। সমর্থন, নীল বিদ্রোহের পক্ষে সমর্থন জানিয়ে হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ পত্রিকা লেখা প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকে নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরে। পরের পয়েন্ট দেখো, অবসান। নীলকরদের ওপর ব্রিটিশ প্রশাসনের চাপ বাড়ালে এই বিদ্রোহের অবসান ঘটে। পরের প্রশ্ন, স্বদেশী ও বয়কট বলতে কী বোঝায়? স্বদেশী ও বয়কট ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রধান অস্ত্র। বিংশ শতকের প্রথম দিকে স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী বলতে বিদেশি জিনিসপত্র ও চিন্তাধারা পরিবর্তে দেশীয় জিনিসপত্র, নীতি বা আদর্শ গ্রহণ করার কথা বোঝায়। এর ফলে স্বদেশী দ্রব্যের ব্যবহার ও প্রসার ঘটে। বয়কট বলতে বর্জন, অর্থাৎ এক্ষেত্রে ব্রিটিশ সামগ্রী বর্জনকে বোঝায়। এর মাধ্যমে বিদেশি চিন্তাধারা, আদব কায়দা, শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা প্রভৃতি বর্জন করার কথা বলা হয়। 5 নম্বর দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণ কী ছিল তা লেখো। উত্তর দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহের কারণগুলির মধ্যে রাজনৈতিক ও সামাজিক কারণ ছিল অন্যতম। রাজনৈতিক কারণ হচ্ছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসাবে ইংরেজদের নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল। 1 নম্বর পয়েন্ট, কোম্পানি সাম্রাজ্যবাদী নীতি। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি দিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ডালহৌসি শর্তগুলি নীতির সাহায্যে সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য দখল করে। 2 নম্বর পয়েন্ট কি, রাজকর্মচারীদের ক্ষোভ। দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যমুক্ত করার ফলে এই রাজ্যগুলির হাজার হাজার জীবিকাচ্যুত সৈনিক, কর্মচারী ও কোম্পানির বিরুদ্ধে যোগদান করেছিল। সামাজিক কারণ দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অন্যতম কারণ সামাজিক অসন্তোষ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক বৈষম্য। ইংরেজ ভারতীয়দের বর্বর, অসভ্য বলে মনে করত। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ, হোটেলের বাইরে বোর্ডে ইংরেজি লিখে রাখত, কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। সামাজিক হস্তক্ষেপ, ব্রিটিশ সরকার কর্তৃক হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নকে। পরবর্তী পয়েন্ট দেখো, খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সময় হিন্দু ও ইসলাম ধর্মের আলোচনা করত। এর ফলে হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজ সামাজিক ব্যবধান বেড়ে যায়। পরবর্তী পয়েন্ট দেখো, প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। ভারতীয় সমাজ ছিল গোঁড়া। গঙ্গা নদী থেকে সেচখাল কাটা হলে হিন্দুরা বিক্ষুব্ধ হয়। এছাড়া রেলপথ, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি চালু হলে ভারতীয় এগুলিকে তাদের সামাজিক ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ করবে বলে মনে হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সভা সমিতির যুগ কাকে বলে ও মর্লেমিন্টু সংস্কার আইন। 2+3। ঔপনিবেশিক ভারতে 19 শতকে বলা হয় রাজনৈতিক সভা সমিতির যুগ। 1836 খ্রিস্টাব্দে বাংলায় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা পর গড়ে ওঠে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জমিদারি সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সার্বজনীন সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, ভারত সভা ইত্যাদি। এরপর 1885 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক দলরূপে জাতীয় কংগ্রেসের স্থাপনের মধ্যে দিয়ে সভা সমিতির যুগের সমাপ্তি ঘটে। অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করে। পরে পয়েন্ট কী আছে, মর্লেমিন্টু সংস্কার আইন, তাই তো। 19 শতকের শেষ ভাগে থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের মধ্যে কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্র বিপ্লববাদী কাজকর্ম। এর পরিপ্রেক্ষিতে ভারতে বড়লাট মিন্টু এবং ভারত সচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাক্ট পাশ করে। এই আইনের বড়লাট কার্যনির্বাহী বাহক পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়।
এর মাধ্যমে ব্রিটিশ সরকারকে চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে নিয়ে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, নারী শিক্ষায় প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অসামান্য। 1 নম্বর পয়েন্ট, বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর বর্ধমান, মেদিনীপুর, হুগলি জেলায় নদিয়া মোট 33টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করে। নারী শিক্ষা প্রসার। বিদ্যাসাগর নিজের চেনা জানা লোকদের এবং লেখালেখির দ্বারা নারী শিক্ষার সপক্ষে প্রচার চালান। নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন। বিদ্যাসাগর যেসব বিদ্যালয় গড়ে তুলেছিল সেগুলি ব্যয়ভার বহনের জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার নামে তহবিল গঠন করে। পরে পয়েন্ট, কলেজ প্রতিষ্ঠা। নারীদের উচ্চশিক্ষায় আলোয় নিয়ে আসার জন্য তিনি কলেজ প্রতিষ্ঠা করেন, বেথন কলেজ আর মেট্রোপলিটন কলেজ। পরের পয়েন্ট, শিক্ষা সংগঠনের প্রতিষ্ঠা। স্ত্রী শিক্ষায় যথাযথ প্রসারের উদ্দেশ্য বিদ্যাসাগর মেদিনীপুর, হুগলি, বর্ধমান বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিদ্যায়নী সম্মেলনী নামে একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তী প্রশ্ন দেখো, চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল। আজকে ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো, এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। পরীক্ষার সময় আশা করি কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রশ্নগুলি আরেকবার ভালো করে দেখে নাও।